নাজমুল হাসান, আপনি একজন তরুণ ছাত্র এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিলেন, মানে কি তাড়না ছিল এবং আপনি কি কখনো ভেবেছিলেন যে এমন একটি বিপ্লব আপনাদের হাত ধরে হয়ে যাবে? ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পক্ষ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যে আমরা কোটার যুক্তি সংস্কার করতে এসেছি। যখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, বাংলা ব্লকের কর্মসূচি দিয়ে পুরো বাংলাদেশেই একটা ব্লকের সৃষ্টি করা গেছে। পরবর্তীতে আমরা কমপ্লিট শাটডাউন দিয়েছিলাম। প্রত্যেকটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা কিন্তু প্রশাসনকে সহযোগিতা করেছি, কোথাও কোনো হামলা বা অন্যরকম কোনো পরিবেশ তৈরি হয়নি। কিন্তু যখন 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে এই শিক্ষার্থীদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং তৎকালীন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা না রাজাকারের নাতিপুতি, তখন আমাদের হচ্ছে আমি আমার যৌক্তিক কথা বলতে আসলেই কি আমি রাজাকার হয়ে যাব? আমি কি এই দেশকে আমাকে সেই কথা বলার অধিকার দিবে না? যখন আমরা প্রতিনিয়ত কথা বলার ক্ষেত্রে আমরা দেখছি রক্তাক্ত হচ্ছি। আপনারা দেখেছেন আবু সাঈদকে কীভাবে তারা শহীদ করেছে, মুগ্ধ সবাইকে বলছে যে পানি খাবেন পানি খাবেন। আমাদের কি কোথাও দেখেছেন কোনো একটা মুভমেন্টে যে শিক্ষার্থীর হাতে কোনো কিছু ছিল? তো নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আপনারা কেন হামলা করেছেন? আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে এই যে শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক ছিল অবশ্যই, এবং আমরা কোটার যৌক্তিক সংস্কার চেয়েছি। আমরা কখনোই বলি না যে কোটার বাতিল করে দেন। এবং এই যে কোটা নিয়ে কয়েকদিন পর পর একটা তালবানা করা, রাশেদ খান ভাই এখানে যেটা বললেন যে 18 সালে কোটা যুক্তি সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল, তখনও কিন্তু সেটা নিয়ে তালবাহানা করে আমরা 21 সালে দেখতে পেলাম আবার কোটা ফিরিয়ে আনা হয়েছে। আমরা স্পষ্ট বলেছি কোটার একটা স্থায়ী সমাধান করতে হবে, এবং কোটার স্থায়ী সমাধান করতে হলে সংসদে অধিবেশন জারি করে সেখান থেকে একটা বিল আইন পাশ করার মাধ্যমে জারি করতে হবে। যার কারণে কিন্তু আমরা রাষ্ট্রপতি মহোদয়ের কাছেও চিঠি দিয়েছিলাম অনতিবিলম্বে সংসদে অধিবেশন জারি করে আইন পাশ করেন, কিন্তু তারা আমাদের কোনো কথাই কর্ণপাত করলো না। পরবর্তীতে সন্ত্রাসী ছাত্রলীগকে লেলিয়ে দিলেন, যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে লেলিয়ে দিলেন। তখনও আমরা কিন্তু প্রধানমন্ত্রী মেনেই আমরা 9 দফা দাবি দিয়েছিলাম যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, আবু সাইদের মতো শহীদ আরও 300-র অধিক, ওই সময় আমরা বাংলা প্রথম আলো, বিবিসি, সিএনএ থেকে আমরা এর চেয়েও বেশি দেখছি। এশিয়া মিরর নামে একটা পত্রিকায়, সেখানে আমরা প্রায় 500-র উপর শুনতে পেয়েছি যে শিক্ষার্থীরা শহীদ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের আমার বোনদের রক্তে রঞ্জিত হয়েছিল। তারপরও না, এখনো না, আমরা তৎকালীন ওই সময়টাতে এখন আমরা সেটা প্রায় 1000-এর উপরে আর বেশি পর্যন্ত ওটা আরো তালিকাটা করা উচিত, তালিকাটা চলমান আছে। তবে যেই 5ই আগস্ট আমাদের যে তথ্যটা আছে, 5ই আগস্ট ওদিনই এই একদিনই 165 জনের শহীদ হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের যেদিন উৎখাত হয়েছে, তার আজ্ঞাবাহী দলদাস যে চাটুকার বা তার সন্ত্রাসী দলের মাধ্যমে ছাত্র নাগরিক মুক্তিকামী জনতা প্রায় 165-র অধিক আমরা যে তথ্যতে পেয়েছি শহীদ হয়েছে। তো আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি একটা রাষ্ট্রে একটা শিক্ষার্থী তার যৌক্তিক দাবি নিয়ে কথা বলবে, সেখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিতে পারে না গুলি করার। আমরা বলেছি শিক্ষার্থীর উপরে নির্বিচারে গুলি করার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই যে ছাত্র সমাজকে রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করা এবং শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করে অট্টহাসি দেওয়া এবং তাদের বুকে আর্তনাদ না আসা, এমন একটা প্রধানমন্ত্রী তো বাংলাদেশে থাকতে পারে না। যখন আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হচ্ছে, যারা শহীদ হয়েছে তারা তো কবরে শায়িত, যারা অঙ্গহানি হয়েছে হসপিটালাইজ আছে, তাদের কষ্ট আমরা প্রধানমন্ত্রীর গায়ে দেখি নেই। তখন তাদের দেখলাম যে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ আহাদ থেকে শুরু করে শত শত শহীদের চেয়েও তার মেট্রো রেলের প্রতি ভালোবাসা বেশি, শত শত শহীদের চেয়েও তার বিটিভি ভবন আগুন দিয়েছে সেটা নিয়েও তার মায়া বেশি, বিভিন্ন বাসভবনে উন্নয়নের প্রতি তার মায়া বেশি। কোনোভাবেই তো একটা জীবনের চেয়ে উন্নয়ন বেশি হতে পারে না। যদিও আমরা এই অগ্নি যে ঘটনাগুলো ঘটেছে তাকে আমরা সাপোর্ট দিই নাই, আমরা বলেছি যারা করেছে আপনারা তাদের বিচার করেন। কিন্তু আমরা যে দ্য এশিয়া মিরর পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম মেট্রো রেলের যেই আগুন দেওয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগের মিরপুর 10-এর যে একটা এমপি আছে বাস ব্যবসায়ী, তার ব্যবসায় বাটা নামার কারণে সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারাই এখানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। কিন্তু আমাদের ছাত্র সমাজকে দায়বদ্ধতার জায়গা নিয়ে আসার জন্য এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা একের পর এক দাবি জানাচ্ছি, শান্তিপূর্ণ কর্মসূচি করছি, মার খাচ্ছি, তারপর তাদের কর্ণপাত হচ্ছে না। যখন শিক্ষার্থীরা আমরা অনেক একটা রকম কোণঠাসা হয়ে গেলাম, আমাদের এদেশের সচেতন অভিভাবকরা নেমে আসছে। সবচেয়ে মানে আমাদের এই যে এনার্জি যে একটা বিষয় শক্তি, আমরা যখন রাস্তায় দাঁড়াচ্ছি, বাংলা ব্লকের কর্মসূচি করছি, শাটডাউন কর্মসূচি, তখন দেখতাম যে একজন রিক্সা চালক, সিএনজি চালক এসে আমাদের পানি দিতেন, বাবা আপনারা পানি খান, শেখ হাসিনার
তার পতন না হওয়া পর্যন্ত আপনাদের রাজপথ থেকে ছাড়া যাবে না, আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ থাকতে পারবেন না। এই যে জনবিস্ফোরণ, জনগণের মধ্যে একটা ক্ষোভ, ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। তখন আমরা মনে হয়েছে যে এই গত 18 বছর থেকে শুরু করে একটা ভোটারবিহীন সরকার রয়েছে, আমি আমার জীবনের প্রথম ভোট দিতে পারি নাই, এরকম প্রত্যেকটা মানুষ, আমরা তো নেতা নির্বাচিত করি আমাদের প্রতিনিধি হিসাবে, তাদের তো আমরা দৈত্য দানব হিসাবে বানাচ্ছি না, আমরা তো তাদের প্রজা হিসাবে থাকছি না, তারা তো আমাদের রাজা নয়। সেক্ষেত্রে আমি আমার যৌক্তিক কথা বলতেই পারি। এই যে কথা বলার সীমাবদ্ধতা, কথা বলার জায়গা নেই এবং আমরা জনগণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার তখন মনে হচ্ছে আসলে এবার শুধু কোটার সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে দেশমাতৃকা রক্ষায়, ছাত্র এবং দেশের মানুষের কল্যাণে আমাদের এক দফা দাবিতে আদায় করতে হবে।